গর্গ যে একটা স্পেসিফিক ছোট্ট করে উত্তর দাও। এই যে তুমি ধরো যে তুমি বারবার ভূমিপুত্রদের সংরক্ষণের দাবির কথা বলছো, বারবার বলছো, কিন্তু এ ধরনের তুমি ভাষণেও বলেছিলে এ ধরনের সংরক্ষণ তো সংবিধান বিরোধী। কর্ণাটক, ঝাড়খণ্ডের মতো রাজ্যে তারা আইন পাশ করে কোর্টে আটকে গেছে, কি করে সম্ভব? দু ধরনের সংরক্ষণ হয়, একটা হচ্ছে ব্ল্যাঙ্কেট সংরক্ষণ, আরেকটা হচ্ছে তুমি যদি রাজ্যের রাজস্ব দিয়ে কোনো সাবসিডাইজড একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রাম আনো, সেখানে তুমি কি সংরক্ষণ বলছো? খুব স্পষ্ট বলছি, এই যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক। না, আপনি তো ডোমিসাইল সংরক্ষণের কথা বলেছেন। হ্যাঁ, ডোমিসাইলের কথা বলছি। তুমি যদি ব্ল্যাঙ্কেট করে দাও, যে যেখানে প্রাইভেট ল্যান্ডে করে দিল সংরক্ষণ, এটা সংবিধান বিরোধী। হরিয়ানারটা স্ট্রাইক ডাউন হয়েছে একদম। অন্ধ্রপ্রদেশেরটা এবং ঝাড়খণ্ডেরটা স্ট্রাইক ডাউন হয়নি, কারণ তারা ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে স্টেট গভর্নমেন্ট যে সাবসিডি দিচ্ছে, তাই স্টেট সিটিজেন যারা, তাদের অগ্রাধিকারের তোমার জায়গা কিন্তু কোনো, যে কারণে সব তো কোর্টে আটকে গেছে। না না, একদম না, শুধু হরিয়ানা আটকেছে। রাহুল, তুমি রাজনীতির লোক নয়, প্লিজ। হ্যাঁ, তুমি রাজনীতির লোক নয়, তুমি বলো যে ভূমিপুত্রদের জন্য সংরক্ষণ না মেধার বিকাশ, কোনটায় বেশি জোর দেওয়া উচিত? আমি সবসময় মেধার বিকাশে আছি, কারণ ভূমিপুত্র সংরক্ষণে আমি তাহলে কি গোর্খা মানুষদের কথা ভুলে যাব? ওরা মানে শুধু বাঙালি বাঙালি বলছি, বাঙালি বলা হচ্ছে না, পশ্চিমবঙ্গের পার্মানেন্ট ভূমিপুত্র না, আমি বলছি মেধার বিকাশ। তাহলে পুনেতেও যদি একই জিনিস চালু করা হয়, ব্যাঙ্গালোরে যদি এক জিনিস চালু করা হয়, আমার বিজ্ঞানের ছাত্র বন্ধুরা কি করবে? ব্যাঙ্গালোর যদি বলে কর্ণাটকা রাখবো, পুনে যদি বলে মহারাষ্ট্র রাখবো, সংরক্ষণ চাইছেন পুনে ব্যাঙ্গালোরে, তাহলে বাঙালির কি হবে? বলছেন মানে এখানে যারা থাকেন আসামে যেরকম ভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে সেটা হবে? টিটাগড় ওই মজুরদের সংরক্ষণ চাইছে। প্রবলেম যদি ইম্পোর্ট হয়ে থাকে, আমরা নতুন কনসাইনমেন্ট আনতে চাই, এটাই বলা হয়। আমি বলছি বাইরে থাকা বাঙালিদের কথা কি আমরা ভুলে যাব? সংরক্ষণ কি হবে? গত কয়েক বছরের ট্রেন্ড অনুযায়ী আমরা দেখছি যে এই রাজ্যে থাকা অবাঙালিদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দেয়। এই বাঙালি অবাঙালি ইস্যুর সঙ্গে এই ভোট অঙ্কের কি কোনো সম্পর্ক আছে? আপনি আপনার কথাটা অংশত সত্য, অংশত সত্য। বলুন, লোকসভায় ভোট দেয়, বিধানসভায় দেয় না। লোকসভায় কেন দেয়? কেননা সংসদ মেঘলা। এটাও কোনো অবাঙালি বাঙালি বলে নয়, এক ধরনের সংখ্যালঘু মনস্তত্ত্ব কাজ করে। সংখ্যালঘু মনস্তত্ত্ব দেখছে যে আমাকে, সংখ্যালঘু মনস্তত্ত্ব সবসময় বিপন্ন যেখানে থাকে সেটা কখনো ধর্মগত অর্থে হতে পারে, সম্প্রদায়গত অর্থে হতে পারে, আবার ভাষাগত অর্থে হতে পারে, আবার সংস্কৃতিগত অর্থেও কেউ নিজেকে সংখ্যালঘু বলে মনে করতে পারে। ফলে সেখানে যখন দেখতে পাচ্ছে যে আমাকে রক্ষা করার জন্যে এখানকার স্থানীয় সংখ্যাগুরু সরকারের থেকে আরও কোনো বড় সরকার আছে, তার সঙ্গে থাকাই ভালো। আবার যখন সেটা বিধানসভা আসছে, তখন তার মনস্তত্ত্ব কাজ করছে যে ওরা আমাকে বাঁচাতে পারবেন না, আমাকে বাঁচাতে পারেন স্থানীয় আমার মাথার উপর যিনি আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বাঁচাতে পারবেন। অংশত একদম। আমি একটা আকাশ অংশত মেঘলা থাকবে। আমি একটু তন্ময়দা যে কথাটা ব্রাত্য বসু বললেন যে অংশত সত্য, আমি মেনে নিলাম অংশত সত্য। লোকসভা নির্বাচনে তারা বিজেপিকে ভোট দিচ্ছেন, বিধানসভা নির্বাচনে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন। এই যে বাইনারি তৈরি হয়ে গেছে, একদিকে নট নেসেসারিলি আমি বলছি, আপনারা কোথায় আছেন এর মধ্যে? আপনি কংগ্রেস পার্থবাবুর কথা যে অংশত সত্য, ওইটাই পুরোপুরি মানি না। তার কারণ হচ্ছে বিধানসভা ভোটেই রাজবংশীরা বিজেপিকে ভোট দিয়েছে। কেন দিয়েছে? পার্থবাবু শেষ যে কথাটা বলেছে বললাম আমি, কেন বলেছে, কেন দিয়েছে, যে না পঞ্চায়েত ইলেকশন থেকে আরম্ভ করে সমস্ত ইলেকশনে তৃণমূল কংগ্রেস থেকে যে অত্যাচার করা হয়েছিল, ওখানকার মানুষ মনে করলো, বর্ডার এলাকার মানুষ মনে করলো যে বিজেপি আমাদেরকে রক্ষা করবে। আমি এটা নিশ্চিতভাবেই মনে করি যে কেউ কারো নির্দিষ্ট ভোটার নয়, কেউ নয়, ভোটার কারণ নয়, কেউ কারোর নির্দিষ্ট ভোটার নয়। যদি কেউ নির্দিষ্ট ভোটার হতো তাহলে বামফ্রন্ট সরকার যেত না। যদি কেউ নির্দিষ্ট ভোটার হতো তাহলে তৃণমূল কংগ্রেস গতবারে 22টা লোকসভা জিতত না, এবারের মতো 29-30টাই জিতত এর আগের লোকসভা নির্বাচনে।
একটা নির্দিষ্ট নির্বাচনে ভোটার সেই নির্বাচনকে সামনে রেখে তিনি তার মতো করে ইস্যু ঠিক করেন, ভোট দেন। এই নির্বাচনে তিনি মনে করেছেন লোকসভা নির্বাচনে বামপন্থীদেরকে ভোট দিয়ে লাভ নেই, বামপন্থীদের ভোট দেননি। ইট ডাজ নট মিন আগামী নির্বাচনে তিনি মনে করবেন বামপন্থীদের ভোট দিয়ে লাভ নেই। একই রকমভাবে 2011 সালের বিধানসভা নির্বাচনে মনে করেছে বামপন্থীদের সরানো উচিত, সরিয়েছে। আবার 2016 সালে মনে করেছিল তৃণমূল কংগ্রেসকে সরানো উচিত। বামপন্থীরা এবং কংগ্রেস উভয় দলের নেতৃত্বের কিছুটা উন্নাসিকতা, কিছুটা জোট নিয়ে গড়িবসি মাত্র 3% ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসকে 211টা আসন দিয়েছিল। সুতরাং এই অঙ্ক কষতে কষতে আমরা কোনোদিনের সমাধান খুঁজে পাবো না, কারণ কেউই কোনো দলের নির্দিষ্ট কেনা ভোটার না। আজ যে একে ভোট দিচ্ছে কাল সে তাকে ভোট দেবে, তার কোনো গ্যারান্টি নেই। লোকসভায় ভোট পাচ্ছ, বিধানসভায় হেরে যাচ্ছ। দুটো কথা বলি, আজকে যেটা হচ্ছে না, ও গর্গদা একটু মনটা বড় করুন না, একটু বড় করুন না। আপনাদের পূর্বসূরি যারা আমরা বাঙালি এখনো আছে কিনা জানি না, তারা একবার লিখেছিল জানেন, তখন আমি স্কটিশে পড়ি, হেদর এই আমরা বাঙালি তো, আমরা আর কি? আমি বলছি আমরা বাঙালি। সেখানে আমি যখন স্কটিশে আমরা সবাই পড়তাম না, বাঙালি। শুনুন না গর্গদা, ভালো লাগবে। আমি যখন ওই স্কটিশে পড়ি তখন হেদর গায়ে, দেখুন হেদুয়া নয় কিন্তু হেদো বললাম, একদম এখানকার আঞ্চলিক কলকাতাইয়া। তো সে তার গায়ে লেখা ছিল 99 জন বাঙালিকে চাকুরি দিতে হইবে, আমরা বাঙালি। ঠিক দুদিন পরে দেখলাম একই ক্যালিগ্রাফিতে কেউ কালো কাঠকয়লা দিয়ে লিখে দিয়েছে, বাকি একজন কি বিড়ি ফুঁকিবে? তা চাইছেন যখন পুরোটাই চান, এইরকম সবাইকে দিতে হবে, মানে এরকম, এই যে বাকি একজন কি বিড়ি ফুঁকিবে, এই যে এটার মধ্যে একটা এর যে মানে মারাত্মক ব্যাপার। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ওই শতদল মানে পদ্ম, তো একজন অদ্ভুত একটা কবিতা, এই বাঙালি বলি আমরা বলে একটা কবিতা আছে, আমরা বলে, সত্যেন্দ্রনাথ কবি, ছন্দের জাদুঘর সত্যেন্দ্রনাথ দত্তের, তাতে দুটো লাইন ছিল যে ওই অতীশ দীপঙ্কর যখন গেলেন, জ্ঞানের আলোক দিলেন, বিজয় সিংহ আমাদের ছেলে সে গিয়ে লঙ্কা জয় করলো, তাতে মণি অতুলন ছিল যে গোপন সৃজনের শতদলে ভবিষ্যতের অমর সে বীজ আমাদেরই করতলে। আমরা না মেলাতে এসেছি, বাঙালি সবসময় মেলানোর পক্ষে। আমরা আমাদের লোকেরাই বলেছেন মিলাবেন তিনি মিলাবেন, আমাদের এখানে যারা কাজ করতে আসবে তাদেরকেও জায়গা দেবো, আমাদের লোকেরাও বাইরে যাবে, তাদের ওখান থেকে যাতে পালিয়ে না আসতে হয়। বলতে চাই এই আঞ্চলিকতা, প্রখর আঞ্চলিকতাবাদের আমি সত্যেন দত্তর সেটা যেন না হয়। আমি মাইকেল মধুসূদন দত্তের একটা লাইন মেঘনাদ বধ কাব্য থেকে বলতে চাই, ঠিক আছে? যদি গুণবান হয় পরজন, নির্গুণ স্বজন শ্রেয়, পর সদা। ভাই নিজের লোক সকলে রাবণের ছেলে বলেছিল, আলোচনা তর্ক বিতর্ক সবই চলতে থাকবে, তবে পুঁজির জোর কমছে বলে কি ধীরে ধীরে বাঙালির দাপট করছে, এ প্রশ্নটা কিন্তু থেকেই যাবে। সব সমস্যার সমাধান হয়ে যাবে কোনো মন্ত্র বলে। টাইম মেশিনে যদি আমরা 1911 ওদিকে চলে যাই, যখন বাংলা কলকাতা হচ্ছে ভারতের রাজধানী ছিল সবকিছু, তাহলে ওই দাপট আবার ফিরে আসবে। একদম এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। একদম অনেক ধন্যবাদ। হ্যাঁ, কবিরা সবসময় ঠিক বলেন না। এই যে ডিএল রায় বলেছিলেন যে জাপানে গড়িল বঙ্গদেশ উপনিবেশ, আমি জানতে চাই জাপানে কবে বাংলা উপনিবেশ গড়েছে? আমার জানিয়ে দাও। অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে থাকার জন্য।